কাহিনী শুরু হয় একটা জনশূন্য দ্বীপ থেকে, যেটিকে ঘিরে লুকিয়ে আছে নানা রকমের রহস্য। লোকমুখে শোনা যায় এই দ্বীপের পরিবেশ মোটেও স্বাভাবিক নয়। আবার অনেকের মতে যারা একবার এই রহস্যময় জায়গায় পা রেখেছে তারা আর কখনোই জীবিত ফিরে আসেনি। তবে আসল রহস্যটা আসলে কি তা আজও কেউ জানে না। একদিন গবেষণার কাজে সেই দ্বীপে এসে হাজির হয় দুইজন মানুষ, এক তরুণী এবং তার বয়সে বড় বস। তাদের মেলামেশা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে একটা গোপন প্রেমের সম্পর্ক রয়েছে। তারা মূলত এমন অদ্ভুত জীবজন্তুর খোঁজে এই দ্বীপে এসেছে যাদের ব্যাপারে সাধারণ মানুষ খুব একটা জানে না। সহজ কথায় তারা হারিয়ে যাওয়া বিরল প্রজাতির প্রাণীদের সন্ধান করে বেড়ায়। এই ধরনের দুর্লভ প্রাণীদের তথ্য জোগাড় করে তারা চড়া দামে বিক্রি করে। কিন্তু তারা বিন্দুমাত্র টের পায়নি যে তারা এমন এক ভয়ঙ্কর দ্বীপে পা রেখেছে যেখানে তাদের কল্পনার চেয়েও বড় কোনো বিপদ ওত পেতে বসে আছে। দেখতে দেখতে চারদিকে অন্ধকারে ডুবে যায় এবং রাত নেমে আসে। তাই তারা সমুদ্রের পাড়ে একটা তাঁবু খাটিয়ে রাত কাটানোর প্রস্তুতি নেয়। ঠিক তখনই হুট করে কেউ যেন তাঁবুর চেনটা টেনে খুলে ফেলে। ভেতরের ওই লোক আর মেয়েটা চরম আতঙ্কে শিউরে ওঠে। আশ্চর্যের বিষয় হলো সারাদিন এই দ্বীপে ঘুরেও তারা মানুষের চিহ্ন পর্যন্ত দেখতে পায়নি। তাহলে তাঁবুর বাইরে ওটা কে ছিল? নিজের ভয় লুকিয়ে লোকটা হাতে একটা ছুরি নিয়ে সাহসের সঙ্গে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে সে কাউকে দেখতে পায় না। লোকটা অবাক হয়ে চারপাশে দেখতে থাকে, কিন্তু তখনই কাছের জঙ্গল থেকে কিছু বানরের চেঁচামেচি কানে ভেসে আসে। লোকটা তখন মনে মনে ভাবে হয়তো দুষ্ট বানরই এই কাণ্ডটা ঘটিয়েছে। এরপর সে যখন তাঁবুর দিকে ফিরবে ঠিক তখনই মাটিতে পড়ে থাকা একটা সাপের উপরে তার নজর পড়ে। ওটা ছিল বেশ দুর্লভ জাতের একটা সাপ, কিন্তু লোকটার মনে কোনো দয়া ছিল না। সে বিনা কারণে সাপটিকে পিটিয়ে সেখানে মেরে ফেলে এবং তারপরে তাঁবুর ভেতরে চলে আসে। কিন্তু তারা বিন্দুমাত্র জানত না যে এই দ্বীপের আসল রহস্যটা আসলে কি। মেয়েটি তার বসকে সাবধান করে বলে যে সে শুনেছে এই দ্বীপে নাকি খুব বিষাক্ত সাপ থাকে, তাই তাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে। কিন্তু লোকটা তার এই কথায় তেমন একটা কান দেয় না। ঠিক তখনই হঠাৎ অন্ধকারের মধ্য থেকে কিছু একটা ওই লোকটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এই কাণ্ড দেখে মেয়েটি চরম ভয় পেয়ে যায়। সে তার বসকে খোঁজার জন্য তাঁবুর বাইরে ছুটে আসে, কিন্তু বাইরে কাউকে দেখতে পাওয়া যায় না। আর ঠিক একটু পরেই মেয়েটিও এক বিশাল প্রাণীর কবলে পড়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়। এবার কিছু মেয়েকে দেখা যায় যারা অনেক দিন ধরে এক হোটেলে থেকে নিজেদের পড়াশোনা শেষ করেছে। সেখানে তাদের আরও কিছু বান্ধবীও থাকত। এমন সময় তারা টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখতে পায়। খবরে বলা হচ্ছিল আজ থেকে গরম আরও বেড়ে যাবে এবং শহরের আবহাওয়া আরও খারাপ হয়ে যাবে, যার কারণে সাগরে এক ভয়ঙ্কর ঝড় ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। তাই টিভি থেকে সবাইকে সতর্ক করে দেওয়া হয় যেন কেউ ঘর থেকে বাইরে বের না হয়। একই সাথে জানানো হয় যে সব স্কুল কলেজ কয়েকদিনের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। এই ছুটির খবরটা শুনে মেয়েগুলো ভীষণ খুশি হয়ে যায়। আসলে প্রতিদিন একই রকমের পড়াশোনা আর ব্যস্ততার মাঝে তাদের জীবনটা একঘেয়ে হয়ে উঠেছিল। অনেক দিন ধরেই তারা সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগই পাচ্ছিল না। এরই মধ্যে সেখানে সিউজিং নামের একটা মেয়ে চলে আসে। সে সবাইকে জানায় যে তাদের কলেজ থেকে একটা গ্রুপ প্রজেক্ট দেওয়া হয়েছে, যেখানে তাদের বিভিন্ন পশু পাখির তথ্য আর ছবি জমা করতে হবে। সে বলে এই কাজটা তাদেরকে আগামী সপ্তাহের মধ্যেই জমা দিতে হবে। এই কাজটা তাদের জন্য একটা দারুণ সুযোগ। একই সাথে পড়াশোনার প্রজেক্টও হয়ে যাবে, আবার সবাই মিলে একটু ট্যুরও দেওয়া যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এমন একটা জায়গায় ঘুরতে যাবে যেখানে একই সঙ্গে প্রাকৃতিক রূপও দেখা যাবে, আবার প্রজেক্টের জন্য দুর্লভ প্রাণীদের ছবিও তোলা যাবে। কিন্তু একটা ছোট সমস্যা দেখা দেয়। তাদের কাছে এই ট্যুরের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। তাই খরচ সামলাতে টাটাও তার বয়ফ্রেন্ড এই ট্রিপে যাওয়ার জন্য রাজি করানো হয় এবং পুরো প্ল্যানটা তাকে খুলে বলা হয়। বান্ধবীদের সাথে সুন্দর জায়গায় ঘোরার সুযোগটা হাতছাড়া না করে সেও রাজি হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় তারা একটা নৌকায় করে সেই অজানা দ্বীপের দিকে রওনা দিয়েছে। এখানে পরিচয় হয় টাটাওয়ের বয়ফ্রেন্ড জিনহুর সঙ্গে। মূলত এই ট্রিপের পুরো টাকাটাই জিনহু দিচ্ছে। সে একা আসেনি, সাথে তার বন্ধু ঈশান ও শাওকেও নিয়ে এসেছে। বনের পথ চেনার জন্য তারা সাথে করে একজন শক্ত সামর্থ্য গাইডও রেখেছে, যার নাম ডং ইয়ং, যাতে কোনো বিপদে সে সবাইকে রক্ষা করতে পারে। এভাবে পুরো দল নিয়ে তারা সাগরের বুক চিরে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তারা বিন্দুমাত্র জানত না যে সেই দ্বীপে তাদের জন্য কতটা ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে তারা দ্বীপে এসে পৌঁছায়। নৌকা থেকে নামার সময় চালক তাদেরকে বলে, আপনারা এখানে নিশ্চিন্তে ঘুরে বেড়ান, ঠিক 3 দিন পর আমি আবারও আপনাদেরকে নিতে চলে আসব। এই বলে নৌকা নিয়ে সেখান থেকে চলে যায়। দ্বীপে পা রাখার পর থেকে সবার কাছে চারপাশটা কেমন যেন অদ্ভুত ঠেকছিল, কারণ এত বড় একটা জঙ্গল অথচ সেখানে একটা পাখিও ডাকছে না। শুধু চারপাশে বিষাক্ত পোকামাকড় গিজগিজ করছে। এর মধ্যে শাওজিং তার ক্যামেরায় জঙ্গলের কিছু ছবি তুলতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা বনের একদম এক জায়গায় চলে আসে।
যেখানে সারিবদ্ধভাবে অনেকগুলো পুরনো কবর দেওয়া ছিল। এই দৃশ্য দেখে সবাই বেশ চমকে যায়। তখন জিহ্ন সবাইকে অভয় দিয়ে বলে, এখানে হয়তো আগে কোনো গ্রাম বা শহর ছিল, তাই এগুলো মানুষের পুরনো কবর। ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো অনেক আগের। কিন্তু একটা সময় সবার মনে খটকা তৈরি করে, পুরো এলাকাটা এভাবে জনশূন্য হয়ে কেন গেল, আর এখানকার মানুষগুলোই বা কোথায় গেল। সবাই যখন একটু ঘাবড়ে আছে, ঠিক তখনই ওই দ্বীপের বাসিন্দা মিস্টার ওয়াং নামের এক বৃদ্ধ লোক তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে আসে। আসলে যাত্রার শুরুতে জিহ্ন তার এক চেনা পরিচিত লোকের মাধ্যমে এই বৃদ্ধের খোঁজ পেয়েছিল এবং তিনি মিস্টার ওয়াংকে এদের দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। বৃদ্ধের পরিচয় পেয়ে সবার মন থেকে কিছুটা ভয় দূর হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লিলি নামের একটা মেয়ের গায়ে উপর থেকে একটা সাপ পড়ে। ভয় সবাই চিৎকার করে ওঠে। তখন রেগে গিয়ে ঈশান সাপটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এই কাণ্ড দেখে মিস্টার ওয়াং তাদের কড়া গলায় সতর্ক করে বলে, বিনা কারণে এই দ্বীপের কোনো জীবজন্তুকে আঘাত করা ঠিক না, নয়তো এর পরিণতি খুবই খারাপ হবে। কিন্তু জিহ্ন তার এই কথাগুলোকে হেসেই উড়িয়ে দেয়। সে বিশ্বাসই করতে চায় না যে এই দ্বীপে তেমন কোনো ভয়ের কারণ থাকতে পারে। বৃদ্ধ লোকটি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। তবে বনের ঝোপের আড়াল থেকে অন্য কেউ একজন গোপনে তাদের উপরে নজর রাখছিল। এরপর মিস্টার ওয়াং তাদের থাকার জন্য জঙ্গলের ভেতরে একটা বাংলো বাড়িতে নিয়ে যায়। সেই বাংলোয় আরামে থাকার জন্য সব রকমের ব্যবস্থা ছিল, যেমন ঘুমানোর সুন্দর বিছানা, বাসার সোফা, রান্নার জন্য রান্নাঘর আর গোসলখানা থেকে শুরু করে দরকারি সবকিছু সেখানে মজুদ ছিল। এই বাড়িটার একটা বড় সুবিধা ছিল যে এর প্রতিটি ঘর থেকেই বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবেই দেখা যেত। এরপর সবাই যার যার পছন্দ মতো ঘর বেছে নেয় এবং দ্বীপের রূপ দেখতে বাইরে বেরিয়ে আসে। তারা সবাই মিলে বনের এক পাহাড়ি ঝর্ণার পানিতে সাঁতার কেটে বেশ আনন্দ করে। এভাবে হৈহুল্লোড় করতে করতে চারদিকে অন্ধকার নেমে আসে। রাতের বেলা শাওজিং তার ল্যাপটপ নিয়ে বসেছিল এবং সারাদিনের ক্যামেরায় তোলা ছবিগুলো একটা একটা করে দেখতে শুরু করে। প্রথম দিকে সব ছবি ঠিকঠাকই লাগছিল, কিন্তু হঠাৎ করেই একটা ছবি দেখে সে থমকে যায়। ছবিটা মোটেও স্বাভাবিক ছিল না। একটু ভালো করে খেয়াল করতে সে দেখতে পায় একটা মাকড়সার জালের পেছনে দুইটি টকটকে লাল চোখ জ্বলজ্বল করছে। মুহূর্তের জন্য সে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে এই ভয়ের কথা সে দলের কাউকেই জানায় না। শাওজিং ল্যাপটপ বন্ধ করে বাইরে আসে এবং বাকিদের সঙ্গে গল্পগুজব করতে শুরু করে। ঘণ্টাখানেক আড্ডা দেওয়ার পর সবাই ক্লান্ত হয়ে যার যার ঘরে ঘুমাতে চলে যায়। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন ঈশান আর লিলি সবার চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের একটা নিরিবিলি জায়গায় গিয়ে নিজেদের মনের কথা বলতে শুরু করে। কিন্তু তারা জানত না যে তারা খুব ভুল জায়গায় চলে এসেছে। হঠাৎ অন্ধকার থেকে কোনো একটা অজানা প্রাণী তাদের উপরে হামলা করে বসে। আচমকা এই আক্রমণে ভয় পেয়ে তারা দুজনে ওখান থেকে জীবন বাঁচাতে দৌড় লাগায়। এরপরই দৃশ্য বদলে যায়। ঘড়িতে তখন প্রায় 1টা। হঠাৎ করে ডং বনের দিক থেকে একটা বন্দুকের আওয়াজ শুনতে পায়। সে চিৎকার করে বাংলোর সবাইকে ডেকে তোলে। সবাই একে একে ঘর থেকে বাইরে এসে দেখে ঈশান এবং লিলি তাদের মধ্যে নেই। দুজনেই নিখোঁজ, অথচ কিছুক্ষণ আগেই তারা সবাই একত্রেই ছিল। এই ঘটনায় সবাই বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই দেখা যায় মিস্টার ওয়াং জঙ্গল থেকে হাতে একটা বন্দুক নিয়ে তাদের দিকে হেঁটে আসছে। মূলত একটু আগে হওয়া গুলির শব্দটা মিস্টার ওয়াং এর বন্দুকেরই ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন জঙ্গল থেকে অক্ষত অবস্থায় সেখানে ফিরে আসে। তখন মিস্টার ওয়াং সবাইকে কড়া গলায় সতর্ক করে বলে, তোমরা এই দ্বীপে একদমই নতুন, তাই ভুলেও রাতে কেউ জঙ্গলে পা বাড়াবে না। সবাই যখন এর পেছনের আসল কারণ জানতে চায়, তখন মিস্টার ওয়াং তার মুখ খোলে না। আসলে তিনি খুব ভালো করে জানতেন যে এই জঙ্গলটা কতটা বিপজ্জনক। মিস্টার ওয়াং শুধু এইটুকুই বলে, এবার কোনো মতে আমি ঈশান আর লিলিকে ক্ষুধার্ত কুমিরের মুখ থেকে বাঁচিয়ে এনেছি, কিন্তু বারবার এমনটা হবে না। যদি বেঁচে ফিরতে চাও তবে রাতের বেলা কেউ ঘরের বাইরে পা দেবে না। এই কথা বলেই মিস্টার ওয়াং সেখান থেকে চলে যায় এবং বাকিরাও যে যার ঘরে ফিরে যায়। গভীর রাতে দেখা যায় শাওজিং আর মিস্টার ওয়াং এক জায়গায় বসে কথা বলছিল। তাদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল যে মিস্টার ওয়াং বহু বছর ধরেই এই দ্বীপে বসবাস করছে। তখনই আসল সত্যটা সবার সামনে চলে আসে। মিস্টার ওয়াং জানায়, একসময় এই জায়গায় অনেক মানুষ একত্রে খুব সুন্দর সমাজ গড়ে তুলেছিল এবং সবাই বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন এখানকার মানুষেরা অজান্তেই কিছু বন্যপ্রাণীকে মেরে ফেলে, আর তারপর থেকেই শুরু হয় সেই পশুদের ভয়ঙ্কর প্রতিশোধ। হুটহাট করে দ্বীপের মানুষজন গায়েব হতে শুরু করে। এই আতঙ্কেই একসময় এখানকার বাসিন্দারা দ্বীপ ছেড়ে অন্য শহরে গিয়ে আশ্রয় নেয়। যাওয়ার আগে মিস্টার ওয়াং শাওজিনকে পরিষ্কার করে বলে যায়, এই দ্বীপটা ওপর থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরের রূপটা তার চেয়েও অনেক ভয়ঙ্কর। রাতে খুব সাবধানে থেকো। এইটুকু বলেই তিনি সেখান থেকে বিদায় নেন এবং শাওজিনও নিজের ঘরে ফিরে আসে। ওদিকে টাটাও ঘরের দরজা খোলা রেখেই কানে হেডফোন গুঁজে মগ্ন হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সে টেরি পায়নি যে তার ঘরের মেঝে একটা সাপ একদম নিঃশব্দে তার বিছানার দিকে এগিয়ে আসছিল।
সাপটা যখনই তাকে ছোবল মারতে যাবে ঠিক তখনই টাটাওয়ের ঘুম ভেঙে যায়। চোখের সামনে এমন ভয়ঙ্কর এক দৃশ্য দেখে সে ভয় চিৎকার করে ওঠে। তার চিৎকারে আওয়াজ পেয়ে শাওজিং দৌড়ে তার ঘরে ঢোকে এবং পরিস্থিতি বুঝে জলদি হাতে একটা লাঠি তুলে নেয়। শাওজিং লাঠি দিয়ে সাপটাকে তাড়ানোর চেষ্টা করতে উল্টো সেটা তার দিকে তেড়ে আসে। এটা দেখে পুরো ঘরের ভেতরে হুলস্থুল পড়ে যায় এবং সবাই সেখান থেকে ছুটে আসে। এমন পরিস্থিতিতে কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখন জিনহু একটা বুদ্ধি খাটায়। সে নিজের মুখ দিয়ে শাওজিংয়ের পায়ের ক্ষত থেকে বিষ টেনে বের করার চেষ্টা করে, কিন্তু ডং সঙ্গে সঙ্গে তাকে আটকে দেয়। আসলে সে সাপটিকে ভালো করে দেখে বুঝতে পারছিল যে ওটার কামড়ে কোনো বিষ নেই। ধীরে ধীরে চারপাশটা শান্ত হলেও সবার মনের ভেতরে একটা অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করে। তারা স্পষ্ট বুঝতে পারে যে এই দ্বীপের পরিবেশটা মোটেও সুবিধার নয়। পরদিন সকাল হতেই ল্যাবে এক নতুন ঝামেলার সৃষ্টি হয়। দেখা যায় টাটাও নিজের ব্যাগপত্র গুছিয়ে রওনা দেওয়ার জন্য তৈরি। সে এই দ্বীপে আর এক মুহূর্ত কাটাতে রাজি নয়। এর পেছনে অবশ্য দুইটি কারণও ছিল। প্রথমত, সাপের কারণে শাওজিং অসুস্থ হয়ে পড়েছিল, তাই তাকে খুব তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া দরকার। দ্বিতীয়ত, গত রাতের একটা ঘটনা টাটাওকে মন থেকে খুব কষ্ট দিচ্ছিল। তার বয়ফ্রেন্ড জিনহু যেভাবে শাওজিংকে বাঁচাতে গিয়ে জড়িয়ে ধরেছিল সেটা টাটাও কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলেও জিনহু রেগে বলে, তোমার যদি এতই চলে যাওয়ার শখ থাকে তাহলে তুমি যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। তারপর তারা দ্বীপ থেকে ফেরার জন্য বোটের চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত বিষয় হলো কারোর ফোনে কোনো নেটওয়ার্ক বা সিগন্যাল ছিল না। এমন সময় মিস্টার ওয়াং সবাইকে জানায় গত রাতে বৃষ্টির কারণে হয়তো সিগন্যাল টাওয়ারে বড় কোনো ক্ষতি হয়েছে। তার মানে ফোনের সিগন্যাল ফিরে না পাওয়া পর্যন্ত চালকের সঙ্গে যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এখন তাদের সামনে একটাই পথ খোলা আছে, টাওয়ারটি মেরামত করা। এই উদ্দেশ্যে তারা তিনজন মিস্টার ওয়াংকে সাথে নিয়ে সিগন্যাল টাওয়ারের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর মিস্টার ওয়াং সবার মধ্যে কাজ ভাগ করে দেয়। শাওজিং আর শাও যায় কন্ট্রোল রুমের দিকে বৈদ্যুতিক লাইন পরীক্ষা করতে, আর মিস্টার ওয়াং নিজের টাওয়ারের মেইন সিস্টেম খতিয়ে দেখতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে যে কাজটা মোটেও সহজ হবে না, কারণ ওভারলোডের ফলে কন্ট্রোল রুম থেকে শুরু করে টাওয়ারের প্রায় সব যন্ত্রপাতি পুড়ে গেছে। এদিকে গাইড ডং চারপাশ দেখতে দেখতে জঙ্গলের ভেতরে একটা মস্ত বড় গুহার সন্ধান পায়। সে কৌতূহলবশত পা টিপে টিপে সেই গুহার ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকে সে যা দেখে তাতে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। গুহার মাঝে অদ্ভুত কিছু রকমের বিশাল বিশাল কিছু ডিম রয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল এগুলো সাধারণ কোনো পশু পাখির ডিম নয়। সে বুঝতে পারে যে সে খুব বিপজ্জনক এক জায়গায় চলে এসেছে, কিন্তু ডং ইয়ং এখানেই একটা মারাত্মক ভুল করে বসে। সে কৌতূহল সামলাতে না পেরে একটা ডিম ভেঙে ফেলে এবং ভেতর থেকে একটা অদ্ভুত সাপের বাচ্চা বেরিয়ে আসে। এবার সে নিশ্চিত হয়ে যায় যে এটা বিশাল আকৃতির সাপের বাসা। ঠিক সেই মুহূর্তে এক দানবীয় সাপ ফোঁস করে সেখানে হাজির হয়। নিজের ডিমের এই অবস্থা দেখে সাপটি ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। বিপদ বুঝে ডং এক সেকেন্ডও সময় নষ্ট না করে বনের দিকে জীবন বাঁচাতে ছুট লাগায়, কিন্তু সাপটি আকারে এত প্রকাণ্ড ছিল যে তার সাথে খালি হাতে যুদ্ধ করা ছিল অসম্ভব। দৌড়ানোর সময় সে শরীরে বেশ আঘাত পায়, তবুও সে এক মুহূর্তের জন্য থামে না, কারণ সে খুব ভালো করেই জানত এই দানবীয় সাপের শক্তির কাছে সে নস্যি। আত্মরক্ষার জন্য ডং হুট করে একটা বুদ্ধি খাটায়। সে মস্ত বড় গাছের উপরে চড়ে বনের পাতার আড়ালে লুকিয়ে পড়ে, যাতে সাপটি তাকে খুঁজে না পায়। কিন্তু তার ভাগ্য এতটুকু সহায় ছিল না। গাছের ডালে বসার পর তার ক্ষতস্থান থেকে এক ফোঁটা তাজা রক্ত সোজা সাপটির মাথায় গিয়ে পড়ে। রক্তের স্পর্শ পেতেই সাপটি বুঝে যায় শিকার ঠিক কোথায় আছে। এবার ডং ইয়াং পুরোপুরি ফাঁদে পড়ে যায়। তার কাছে এখন দুইটি মাত্র রাস্তা খোলা আছে, হয় নিচে লাফ দিয়ে পালানোর চেষ্টা করা, না হয় ডালে বসে থেকে সাপের পেটে যাওয়া। সাপটি যখন ফোঁসফোঁস করতে করতে তার দিকে এগিয়ে আসতে থাকে তখন ডং বোঝে যে আর হাতে সময় নেই। সে গাছ থেকে নিচে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সে ডাল থেকে বাতাসে ভাসতে সাপটি এক ঝটকায় তাকে আস্ত গিলে ফেলে। ওদিকে বাংলোর বাকিরা এখনও এসব বিষয়ে কিছুই টের পায়নি যে মস্ত বড় বিপদ অলরেডি শুরু হয়ে গেছে। তা তাদের ভাবনারও বাইরে ছিল। কন্ট্রোল রুমে শাও অনেক কষ্ট করে বিদ্যুতের মেইন লাইন চালু করলেও ওভারলোডের কারণে বারবার ফিউজ কেটে সব বন্ধ হয়ে যাচ্ছিল। কোনো উপায় না দেখে অবশেষে তারা কাজ অসমাপ্ত রেখেই ফিরে আসে, কিন্তু ফিরে এসে তারা দেখতে পায় ডং এখনও নিখোঁজ। এই দেখে মিস্টার ওয়াং বলে, যত দ্রুত সম্ভব ডংকে খুঁজে বের করতে হবে, নয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারে। আসলে মিস্টার ওয়াং এদেরকে আগে সতর্ক করে দিয়েছিল যে বনের ভেতরে একা একা কোথাও যাওয়া যাবে না, কিন্তু তার কথা কেউ শোনেনি। এখন তাদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে। এরপর দলের সবাই মিলে ডংকে খুঁজতে বনের গভীরে চলে যায়। জঙ্গল চষে ফেলার পর এক জায়গায় ডংয়ের ব্যবহৃত ছুরিটা পড়ে থাকতে দেখতে পায়। অবাক করা বিষয় হলো ছুরিতে রক্তমাখা ছিল। এই দৃশ্য দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। মিস্টার ওয়াং তখন সবাইকে সাথে নিয়ে ঘন জঙ্গলের দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা সেই রহস্যময় গুহাটির সামনে এসে দাঁড়ায়। মনে সন্দেহ নিয়ে সবাই যখন পা টিপে টিপে গুহার ভেতরে প্রবেশ করে তখন তাদের চোখ ছানাবড়া হয়ে যায়।
চারপাশের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বড় বড় ডিম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ডিমগুলো আসলে কোন জানোয়ারের তা কারোর মাথায় আসছিল না, কারণ লাইফে তারা এর আগে এত বড় বড় ডিম কোথাও দেখেনি। ঠিক তখনই মিস্টার ওয়াং গম্ভীর গলায় সবাইকে জানায় এটা আসলে মস্ত বড় অ্যানাকোন্ডা বা পাইথন সাপের ডিম। অর্থাৎ না বুঝেই তারা সরাসরি সাপের আস্তানায় পা দিয়ে ফেলেছে। পরিস্থিতি বুঝে মিস্টার ওয়াং সবাইকে বলে যত দ্রুত সম্ভব এই গুহা থেকে বের হতে হবে, নয়তো 1 সেকেন্ডের মধ্যে সবার জীবন শেষ হয়ে যেতে পারে। ঠিক তখনই ঈশান একটু সামনে এগিয়ে যেতেই বোটের ক্যাপ্টেনের সহকারী ম্যাডের ক্ষতবিক্ষত লাশটা দেখতে পায়। লাশটা দেখেই তারা বুঝতে পারে যে ক্যাপ্টেনের দলও এই সাপের পেটে গেছে। এই ভয়ানক দৃশ্য দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে জিনহুর সবচেয়ে বড় বোকামিটা করে বসে। সে এইসবে বিশ্বাস না করে লাঠি দিয়ে এক এক করে সাপের ডিমগুলো ভাঙতে শুরু করে। আর ডিম নষ্ট করা মাত্রই সেই বিশাল পাইথন সাপ ফোঁস করে গুহার ভেতরে হাজির হয়। এই বীভৎস দৃশ্য দেখে যে যার মতো জীবন বাঁচাতে চারদিকে ছুট লাগায়। সাপটিও তাদের পিছু নেয়। দৌড়ানোর সময় জিনহু টাটাও বাকিদের থেকে আলাদা হয়ে বনের এক অন্য প্রান্তে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানে এসে পৌঁছায় যেখানে একটা বিশাল ক্ষুধার্ত কুমির ওত পেতে বসেছিল। বিপদ বুঝে তারা একদম নিঃশব্দে পা টিপে টিপে পেছনে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা জানতো সামান্য একটু শব্দ হলেই কুমিরটা তাদেরকে ছিঁড়ে খাবে। অন্যদিকে লিলি ঈশান দৌড়াতে দৌড়াতে বনের এক গভীর দলদলে কাদায় আটকে যায়। এর মধ্যে জিনহু আর টাটাও কোনো মতে কুমিরের চোখ ফাঁকি দিয়ে লিলিদের কাছে পৌঁছায়। তারা একটা লম্বা লাঠি বাড়িয়ে দিয়ে ঈশানদের কাদা থেকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু দূরত্ব বেশি থাকার কারণে তারা কোনো মতে লাঠিটা ছুঁতে পারছিল না। ঠিক তখনই যেন মরার উপরে খাড়ার ঘা। সেই ক্ষুধার্ত কুমিরটি জল থেকে উঠে ঈশানদের দিকে তেড়ে আসে। একদিকে সাপের ভয় আর অপরদিকে কুমিরের হানা। লিলি আর ঈশান কাদার ভেতরে বাঁচার জন্য ছটফট করতে শুরু করে। কুমিরটি যখনই তাদের উপরে ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই কোথা থেকে যেন সেই বিশাল পাইথন সাপটি এসে কুমিরটিকে পেঁচে ধরে মেরে ফেলে। মূলত নিজের ডিম ভাঙার প্রতিশোধ সাপটি নিজে নিতে চেয়েছিল। এই সুযোগে লিলিকে কোনোমতে কাদা থেকে টেনে তোলা সম্ভব হলেও ঈশান নিজেকে ধরে রাখতে পারে না এবং জ্যান্ত অবস্থায় কাদার গভীরে চলে যায়। আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপর মিস্টার ওয়াং বাকি সবাইকে নিয়ে দ্রুত বাংলোর ভেতরে ঢুকে দরজা জানলা বন্ধ করে লুকিয়ে পড়ে। কিন্তু প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে যাওয়া পাইথনটা এক এক করে সবাইকে শেষ করার মিশনে নেমে যায়। সে প্রথমে বাইরে থাকা শাওকে আস্ত গিলে ফেলে এবং তারপরে বাংলোর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই বুদ্ধি খাটিয়ে শাওচিং ফুটন্ত গরম চা সাপের মুখে ছুঁড়ে মারে। চোখের তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে সাপটি কোনো মতে পিছু হটে। এখন পরিস্থিতি পুরোটাই হাতের বাইরে চলে গেছে। মস্ত বড় সাপটি বাংলোর ঠিক বাইরে ওত পেতে বসে আছে। তাই তারা তাড়াহুড়া করে ঘরের সব দরজা জানা শক্ত করে আটকে দেয়। এত সব বিপদের পরেও টাটাও নিজের রাগ ধরে রাখতে পারে না। সে জিনহুকে চিৎকার করে বলতে থাকে, তোমার কথায় অন্ধের মতো বিশ্বাস করে আমরা এই অভিশপ্ত দ্বীপে ঘুরতে এসেছিলাম, আর এখন দেখো তোমার জন্য আমাদের সবাইকে মরতে হচ্ছে। সব দোষ নিজের ঘাড়ে আসায় জিনহু নিজেকে সামলাতে পারে না। সে রেগে উল্টো সবাইকে পাগলের মতো মারধর করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই মিস্টার ওয়াং নিজের বন্দুক জিনহুর দিকে তাক করে আর কড়া গলায় বলে, তোর ওই বোকামির জন্য আজ সবার জীবন বিপন্ন। আর একটা বাড়তি কথা বলে তোকে এখানে গুলি করে শেষ করে দেব। আসলে সব নষ্টের মূল ছিল এই জিনহুই। সে যদি গুহার ভেতরে গিয়ে সাপটার ডিমগুলো না ভাঙত তাহলে হয়তো এই ভয়ঙ্কর বিপদ আসতই না। কিন্তু জিনহুর মাথায় তখন অন্য কুপ্রস্তাব ঘুরছিল। ওদিকে পাইথন সাপটিও চুপচাপ বসে থাকার পাত্র ছিল না। সে বাংলোর দেয়ালে আর ছাদে একের পর এক জোরালো ধাক্কা মারতে শুরু করে। ঘরের ভেতর এই হুলস্থুলের মাঝে সবাই বুঝতে পারে যে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে, না হয় সবাইকেই এই পাইথনের হাতে মরতে হবে। ঠিক তখনই দেয়ালে মিস্টার ওয়াংয়ের একটা পুরনো ছবির উপরে শাওচিংয়ের নজর পড়ে যায়। ছবিতে একটা কাঠের নৌকা দেখা যাচ্ছিল। তারা সবাই মিলে মিস্টার ওয়াংয়ের কাছে সেই নৌকার ব্যাপারে জানতে চায়। মিস্টার ওয়াং জানায় যে নৌকাটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তাই ওটা দিয়ে সাগরে নামা খুবই ঝুঁকিপূর্ণ কাজ হতে পারে। কিন্তু এই মরণকূপে আটকে থাকার চেয়ে ওটাই ছিল আমাদের বেঁচে থাকার শেষ ভরসা। তবে এখানেও একটা বড় ঝামেলা ছিল। নৌকাটি রাখা ছিল একটি পুরনো গুদামে, যা বাংলো থেকে বেশ কিছুটা দূরে। ওই পরিস্থিতিতে বাইরে পা রাখা মাত্রই ছিল নিশ্চিত মৃত্যু। ঠিক এই চরম বিপদের সুযোগ নিয়ে জিনহু হঠাৎ করে সবার দিকে বন্দুক তাক করে বসে। সে ভয় দেখে মিস্টার ওয়াংয়ের কাছ থেকে গুদামের চাবিটা ছিনিয়ে নেয় এবং বাকিদেরকে ফেলে একাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সে দরজার দিকে এগোতেই লিলি পেছন থেকে একটা কাচের বোতল দিয়ে জিনহুর মাথায় সজোরে আঘাত করে। মাথায় চোট পেয়ে জিনহুর সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়ে। তবে ঠিক এর পরপরই লিলি আবেগের বশে একটা মস্ত বড় ভুল করে বসে। সে মৃত ঈশানের কথা ভেবে হিতে হিতে জ্ঞান হারিয়ে একাই বাংলোর বাইরে দৌড় দেয়। ওদিকে ওত পেতে থাকা পাইথনটি যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। লিলি বাইরে পা রাখা মাত্রই সাপটি এক নিমেষেই তাকে আস্ত গিলে ফেলে। এরপর হিংস্র সাপটি আবারও ক্ষিপ্ত হয়ে আবারও বাংলোর উপরে চড়াও হয় এবং তার বিধ্বংসী আক্রমণ ঠেকানোর জন্য আর কোনো উপায়ও ছিল না।
এই চরম বিপদের মুখে মিস্টার ওয়াং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহসের সঙ্গে দাঁড়ায়। সে তাদের সবাইকে পেছনের দরজা দিয়ে জলদি পালিয়ে যেতে বলে আর নিজে পাইথনের পথ আটকে দাঁড়ায়। কিন্তু এই মহাশক্তিশালী সাপের সামনে একজন বৃদ্ধ মানুষের পক্ষে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব ছিল না। তবে অদ্ভুত বিষয় হলো সাপটি তাকে তখনও মেরে ফেলে না, বরং সাপের চোখে যেন এক অন্যরকমের জিজ্ঞাসা ফুটে উঠেছিল। সেটা ছিল চরম প্রতিশোধের আগুন। সে যেন এমন কাউকে খুঁজছিল যারা এই দ্বীপে এসে তার এত বড় ক্ষতি করেছে। আসলে এই পুরো দ্বীপটাই ছিল বন্যপ্রাণীদের রাজত্ব, আর তাদের আস্তানায় কেউ এসে ধ্বংসলীলা চালালে তাকে কেউ ছেড়ে কথা বলবে না, এটাই স্বাভাবিক। ওদিকে শাওচিং প্রাণপণ বাজি রেখে গুদামের দিকে ছুটে যায়, কিন্তু দুর্ভাগ্য যেন তাদের পিছুই ছাড়ছিল না। আচমকা টাটাও বনের এক গভীর খাদে পড়ে যায়। কাদার জন্য সে অনেক চেষ্টা করে উপরের দিকে উঠতে পারছিল না। সে চিৎকার করে বাকিদের কাছে প্রাণ ভিক্ষা চায়। এমন অবস্থায় শাওচিং আর বাকিরা একটা দড়ি ফেলে টাটাওকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই যেন বৃথা হয়ে যায়। ঠিক তখনই পাইথন সাপটি সেখানে এসে হাজির হয় এবং চোখের পলকে টাটাওকে নিজের শিকার বানিয়ে ফেলে। এই করুণ দৃশ্য দেখে তারা এক সেকেন্ডও দেরি না করে সোজা গুদাম ঘরে গিয়ে আশ্রয় নেয়। এর কিছুক্ষণ পরে সেই বিশাল সাপটি গুদামের দরজায় এসে ধাক্কা দিতে শুরু করে। এবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সবাই মিলে একটা মস্ত বড় সিদ্ধান্ত নেয়। গুদামের এক কোণে তারা বেশ কিছু ডিজেলের ড্রাম দেখতে পেয়েছিল। তারা প্ল্যান করে সাপটা যেমনই ঘরে ঢুকবে তখনই তারা উপর থেকে তার গায়ে সব ডিজেল ঢেলে দেবে এবং পরক্ষণে আগুন জ্বালিয়ে সাপটাকে পুড়িয়ে মারবে। পরিকল্পনা অনুযায়ী সবাই যার যার পজিশনে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু পাইথনটি ছিল অত্যন্ত চতুর। সে ঘরের মূল দরজা দিয়ে না ঢুকে উপরের চাল ভেঙে আচমকায় জিহ্নুর উপরে ঝাঁপিয়ে পড়ে। ওপর থেকে নিচে আছাড় খেয়ে জিহ্নু মারাত্মকভাবে জখম হয়। এই আকস্মিক ধাক্কায় তাদের পুরো ছকটাই ভেস্তে যায় এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দানবীয় সাপের মুখোমুখি দাঁড়িয়ে সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। ঠিক তখনই মিস্টার ওয়াং একটা বড় লোহার রড নিয়ে সাপের উপরে পাল্টা আঘাত করতে শুরু করে, কিন্তু এত মার খেয়েও সাপটি দমে না গিয়ে উল্টো মিস্টার ওয়াংকে একপাশে ছুঁড়ে ফেলে এবং আহত জিহ্নুকে জ্যান্ত গিলে ফেলে। এই হুড়াহুড়ির মাঝে উপর থেকে ডিজেলের ড্রামগুলো পড়ে চারদিকে তেল ছড়িয়ে পড়ছিল। মিস্টার ওয়াং এই মোক্ষম সুযোগটি হাতছাড়া করে না। সে নিজের লাইটারটা জ্বালিয়ে সোজা তেলের উপরে ছুঁড়ে মারে। সাথে সাথে পুরো গুদাম জুড়ে মস্ত বড় বিস্ফোরণ ঘটে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠা সে আগুনের গোলার ভেতরে আটকা পড়ে পাইথন সাপটি, আর মিস্টার ওয়াংও সেখানেই মারা যায়। শেষ পর্যন্ত শাওচেং, শাও এবং নান কোনোমতে সেই জ্বলন্ত ঘর থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। এভাবেই তারা প্রকৃতির এক অসম্ভব মরণ লড়াইয়ে জয়ী হয়। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় তারা তিনজন যখন সমুদ্রের পাশে এসে দাঁড়ায় তখন দেখতে পায় দূরের দিগন্ত থেকে একটা বিশাল জাহাজ তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছে। তবে কাহিনীর শেষ দৃশ্যটি ছিল বেশ চমকপ্রদ। মুভির একদম শেষ মুহূর্তে দেখা যায় সেই বিশাল পাইথন সাপটি আতপোড়া শরীর নিয়ে ধীরে ধীরে আবারও তার ডিমের গুহায় ফিরে আসে। অর্থাৎ সে আসলে মরেনি, সে এখনও বেঁচে আছে। আসলে সে তো কোনো অন্যায় করেনি, সে শুধু নিজের এলাকা আর অনাগত সন্তানদের রক্ষা করতে চেয়েছিল। দ্বীপের মানুষেরা আগে যেসব ভয়ের কথা বলতো সেগুলো যে মোটেও মিথ্যা ছিল না, বরং আসার আগেই মস্ত বড় বিপদের ইশারা ছিল, তা এই তিনজন আজকে খুব ভালো করেই বুঝতে পারল। আর এরই সঙ্গে সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও হবে একটি সমুদ্রের ভেতরে খুবই ছোট্ট একটা কন্টেইনারের মধ্যে আটকে পড়া একজন মানুষকে কেন্দ্র করে, যেইখানে সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। পানির নিচে রয়েছে হাঙর আর উপরে রয়েছে ঝড় তুফানের বিশাল সমস্যা। এই সমুদ্রের মধ্যে সে কতদিন বেঁচে থাকতে পারে, নাকি সমুদ্রের কাছে নিজের জীবনকে বিলিয়ে দিতে হয়, জানবো বন্ধুরা। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।